রাজধানীর ইসলামপুরে মসজিদে এক মুয়াজ্জিন খুন, হাত পা বাঁধা লাশ উদ্ধার, কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সব ধরনের জরিপ কাজ শেষ। সংশোধনীতে দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব, এপ্রিলেই মূল নির্মাণ কাজের উদ্বোধন। বাধ্যতামূলক হলেও দক্ষ শিক্ষকের অভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কাজে আসছে না আইসিটি শিক্ষা, উদ্বিগ্ন অভিভাবকরা। সমস্যা সমাধানের আশ্বাস অধিদপ্তরের। মজুরি সমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশের নারীরা। সুষম উন্নয়ন নিশ্চিতে সব ধরনের বৈষম্য দূর করার দাবি নারী অধিকার কর্মীদের। এবং পশ্চিমবঙ্গে 18টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মাওবাদী অধ্যুষিত 3 জেলায় কঠোর নিরাপত্তা। আসামেও চলছে ভোট। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদ। রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে একটি মসজিদের মুয়াজ্জিনকে খুন করেছে দুর্বৃত্তরা। হাত পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ইসলামপুরের জব্বু খানম জামে মসজিদের সিঁড়ি থেকে মুয়াজ্জিন বিল্লাল হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফজরের নামাজের আগে যে কোনো সময় হত্যা করা হয় বিল্লালকে। এ ঘটনায় মসজিদের ইমাম সহ কয়েকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহত বিল্লাল ওই মসজিদে দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। নিহতের গ্রামের বাড়ি মানিকগঞ্জে। সবচেয়ে গুরুতর জখম তার পেটে, এটাই সবচেয়ে মারাত্মক জখম এবং সেই জখমের ফলেই হয়তো উনি মারা গেছেন। তার কোনো পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, যেহেতু উনি মসজিদের বিভিন্ন দোকানের এবং বিভিন্ন দান বাক্সের টাকা পয়সা, বিভিন্ন দোকানের ভাড়াও উনি মাঝে মাঝে কালেকশন করেন, সেটাও হতে পারে। বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছি। দর্শক, রাজধানীর ইসলামপুরে এক মসজিদের মুয়াজ্জিনকে খুন করেছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার সাইফুল জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। স্বপ্ন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ইসলামপুরের ব্যস্ততম একটি শহরের মাঝে। তো আমার পেছনে একটি মসজিদ অবস্থিত, যে মসজিদের নাম জব্বু খানম জামে মসজিদ। তো আজকে দিনের আলো ফোটার আগেই এখানে মসজিদের মুয়াজ্জিনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই সূত্র ধরে আমাদের এখানে আসা। তো আমরা যখন এখানে আসি, এখানে এসে আশপাশের এলাকার ব্যবসায়ী এবং এখানকার বাসিন্দাদের সাথে আমরা কথা বলতে জানতে পারি যে সকালে ভোরে যখন ফজরের আজান দেওয়ার কথা মুয়াজ্জিনের, ঠিক তখন তারা মসজিদের আজান না শুনতে পেয়ে তাদের মনে সন্দেহ তৈরি হয় এবং পরবর্তীতে যখন মসজিদের ইমাম নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন, তখন তিনি এই মসজিদেরই কলাপসেবল গেটটি খোলা পান। খোলা দেখতে পেয়ে তিনি উপরে যান এবং 3 তলায় যেখানে মসজিদের মুয়াজ্জিনের বাসস্থান, যেখানে তিনি বসবাস করতেন, তো সেখানে যাবার পথে আসলে দোতলা এবং 3 তলা সিঁড়ির মাঝবর্তী অবস্থানে মুয়াজ্জিনের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং তার শরীরে অজস্র ধারালো আঘাতের চিহ্ন দেখতে পান। এর মধ্যে গুরুতর বুকে এবং পেটে তিনি ধারালো আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে, কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে জানিয়েছেন। তো ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অতিরিক্ত কমিশনার মারুফ হাসান এসেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, পুলিশের সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এজন্য যত তথ্য উপাত্ত সংগ্রহ করার করেছেন। একই সাথে যদি বলতে হয় যে এই ঘটনায় এখন ঘটনার সময় মসজিদে পুলিশ আমাদেরকে জানিয়েছেন, ঘটনার সময় এই মসজিদে অবস্থান করছিলেন সহকারী মুয়াজ্জিন। তিনি তাকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি থানা পুলিশ নিয়ে গিয়েছেন। একই সাথে মসজিদের ইমাম এবং খতিব যারা আছেন তাদেরকে নিয়ে গিয়েছেন জিজ্ঞাসাবাদের জন্য। এখন আমরা যতদূর জানতে পেরেছি, মোট 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে কোতোয়ালি থানায় এবং পুলিশের অতিরিক্ত কমিশনার আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই মুয়াজ্জিন বিল্লাল হোসেন মানিকগঞ্জে বসবাস করতেন এবং তিনি এই মসজিদে ছাত্রাবস্থার পর থেকে দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে এই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে।
এবং ধারাবাহিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এই ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তারা আশা করছেন যে পুলিশের অতিরিক্ত কমিশনার যেটা আমাদেরকে বলেছেন যে এই ঘটনা যেভাবেই হোক, টাকা পয়সা সূত্র ধরে হোক অথবা ইসলামী মতবাদকে ঘিরেই হোক, যে কারণেই হোক না কেন, ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে তদন্ত করে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। দর্শক, রাজধানীর ইসলামপুরে এক মসজিদের মুয়াজ্জিনকে হত্যার ঘটনার সবশেষ খবরাখবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল জুলেল। চলে যাচ্ছি পরের খবরে। বাড়ছে মেট্রো রেলের দৈর্ঘ্য। কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপির সংশোধনীতে এর দৈর্ঘ্য 3 দিকে বাড়িয়ে 41 কিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ জানিয়েছে এই অংশের জন্য হাতে নেওয়া হয়েছে আলাদা প্রকল্প। এরই মধ্যে শেষ হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলপথের সব ধরনের জরিপ কাজ। এপ্রিলের শেষে প্রধানমন্ত্রী মেট্রো 6 এর মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছে ডিটিসিএ। শেখ জায়েদের রিপোর্ট। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান এসটিপির অধীনে 2012 সালে একনেকে অনুমোদিত হয় মেট্রো 6 প্রকল্পটি। 2019 সালে উত্তরা থেকে আগারগাঁও এবং 2020 সালে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করার টার্গেটে 22,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ করছে জাইকা। উত্তরা তৃতীয় পর্বের এই স্থানটিতে নির্মাণ করা হবে মেট্রো রেলের একটি ডিপো ও একটি কারখানা। 2013 সালে এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এরই মধ্যে শেষ হয়েছে 20.1 কিলোমিটার উড়াল রেলপথের সব ধরনের জরিপ কাজ। ডিটিসিএ জানিয়েছে শিগগিরই প্রধানমন্ত্রী এই প্রকল্পটির মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বাস্তব কনস্ট্রাকশনের জন্য আমাদের যত ধরনের জরিপ মোটামুটি শেষ। এপ্রিলের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা আমাদের এই বাস্তব পূর্তকাজের আমরা ওপেনিং করাবো। এদিকে এসটিপির সংশোধনীতে উত্তরা থেকে গাজীপুর, উত্তরা থেকে আশুলিয়া এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। উত্তরা 15, এই 15 থেকে একটা লিঙ্ক যাবে আবার টঙ্গীতে না যাদবপুর, আশুলিয়া দিয়ে সে ইপিজেড পর্যন্ত যাবে। আর এদিকে মানে বাংলাদেশ ব্যাংক থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে। ওটা হলো এক্সটেনশন। এটা হলে তো খুবই ভালো হবে। এই লাইনটা এখানে আরো বেশি মানুষের যাতায়াত সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো এবং এই এক্সটেনশন প্রপোজাল বাস্তবায়ন করতে হলে হয়তো ফার্দার আমাদের প্রজেক্ট নিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। এরই মধ্যে ডিপো নির্মাণ চুক্তি ও 16টি স্টেশনের নকশা চূড়ান্ত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র 38 মিনিট। শেখ জায়েদ, সময় সংবাদ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষাকে বাধ্যতামূলক করা হলেও তা তেমন কাজে আসছে না। অভিভাবকরা বলছেন দক্ষ শিক্ষক নিয়োগ সহ যথাযথ প্রস্তুতি না নিয়েই বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। জাতীয় শিক্ষানীতি ঘোষণার পর 2012 সালে শুরু হয় বিভিন্ন শ্রেণীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণ। 2012-তে ষষ্ঠ, 13-তে সপ্তম, 14-তে অষ্টম, 15-তে নবম এবং 2013-14 শিক্ষাবর্ষে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সব বিভাগেই বাধ্যতামূলক করা হয় বিষয়টি। তবে অনেক স্কুল বা কলেজে শিক্ষক না থাকা এবং পর্যাপ্ত ক্লাস না হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সব পরীক্ষায় বিষয়ে পরীক্ষা হচ্ছে কিন্তু আইসিটি ব্যাপারে কোনো পরীক্ষা হয় না বা আইসিটি কোনো ক্লাসই হচ্ছে না। সামনে পরীক্ষা কেমন দেয় বাচ্চারা বলতে পারে না। অনেক প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে দক্ষ শিক্ষকের বিষয়ে নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও অভিভাবকদের অভিযোগ অস্বীকার করেন কিছু কলেজ অধ্যক্ষ। বিষয়ভিত্তিক শিক্ষক প্রয়োজন, আমাদের সেটারই অভাব। কিছুদিনের জন্য টিচার জিনিস আমাদের যদিও ট্রেনিং হয় কিন্তু সেই ট্রেনিংটা কিন্তু পর্যাপ্ত নয়। অভিভাবকের অভিযোগ কিন্তু অভিভাবকের তথ্য নিয়ে আপনারা প্লেস করে দিন। আমার কলেজে কোনো সংকট নেই। ফার্স্ট ইয়ার ফাইনালে 50 নাম্বার একটা পরীক্ষা নেই আমরা, সেকেন্ড ইয়ার ফাইনালে 50 নাম্বার একটা পরীক্ষা নেই, এর মাঝখানে ইন্টারনাল পরীক্ষা নিয়ে আমরা ম্যানেজ করি। আর সমস্যা সমাধানে পথ তৈরি করে দক্ষ শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। সরকারি কলেজের ক্ষেত্রে আপনারা জানেন যে পদ সৃষ্টিও হতে হবে, আবার বিসিএস এর মাধ্যমে নিয়োগ হতে হবে। সরকারি স্কুল এবং সরকারি কলেজ দুটোর ক্ষেত্রে দ্রুততার সাথেই আমরা তথ্য প্রযুক্তির শিক্ষকের পদটা সৃষ্টি করে নিয়োগটা দিতে পারব। শুধু বাধ্যতামূলক নয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার জন্য শ্রেণীতে নিয়মিত পাঠদানের পাশাপাশি হাতে কলমে শিক্ষার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এজন্য দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের পাশাপাশি সমৃদ্ধ কম্পিউটার ল্যাবের প্রত্যাশা শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা।
সময় সংবাদে আরো থাকছে। 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। সকাল থেকে কাজে যোগ দেয়নি শ্রমিকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। পুরুষের সমান কাজ করেও অনেক ক্ষেত্রে কম মজুরি পান নারীরা। তারা বলছেন, শারীরিক শক্তি বিবেচনায় তাদের মজুরি নির্ধারণ করা হয় পুরুষের চেয়ে কম, আর কোনো কোনো ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় পুরুষের সহযোগী হিসেবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF এর জরিপেও মজুরি সমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশের নারীরা। নারী অধিকার আন্দোলনের কর্মীরা বলছেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে দূর করতে হবে নারীর প্রতি সব ধরনের বৈষম্য। সাজিদ রাজুর রিপোর্ট। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন নারীরা। সমান সময়ে সমান খাটুনি, শুধু সমান নয় মজুরি। কোনো কোনো ক্ষেত্রে মজুরির ব্যাপারে কিছুই জানেন না তারা। আমরা দুইজন হেল্প করি। মজুরি বেতন কেমন কিভাবে পান? ও লোক জানে। আমার মজুরি হয় 20,000 টাকা দেয়, আর 6 মাস আমার খাতি দেয়। ওরা পায় 70,000, 80,000, আর কারিগররা পায় 1 লাখ টাকা করে। দেশের অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সবখানেই পুরুষের সঙ্গে বাড়ছে নারীর অংশগ্রহণ। তবে কম পয়সায় বেশি শ্রম পাওয়ায় নারী শ্রমিকদের নিয়োগ দিতে আগ্রহ বেশি মালিকদের। 8টা থেকে 5টা পর্যন্ত বালু সিমেন্টের কাম। কেমন মজুরি পান? 300। ওরা ভাই 350 পায়, 400 পায়। ওরা ছেলে মানুষ, ওরা একটু মাত্রা বেশি, আমরা মহিলা মানুষ, আমাদের মাত্রা কম। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনও বলছে, বাংলাদেশের পুরুষদের বছরে গড় আয় যেখানে 3,18,000 টাকা, সেখানে নারীদের গড় আয় 1,66,000 টাকা। বৈষম্য দূর করতে তাই সরকার ও স্থানীয় প্রশাসনকে সঠিক ভূমিকা পালনের পরামর্শ বিশ্লেষকদের। বর্তমান সরকারের যেই অঙ্গীকারগুলি রয়েছে নারীর প্রতি, যে কোথাওই তাকে কোনো রকম নারী বলে কোনো রকম বৈষম্য প্রদর্শন করা হবে না, সেটা যদি আসলেই নিশ্চিত করতে হয়, সেটা হচ্ছে যে সমান কাজের জন্য অবশ্যই সমান মজুরির বিধান নিশ্চিত করতে হবে। তাদের এই বঞ্চনা বা বৈষম্যটি যেন স্থানীয় পর্যায়েও বলতে পারেন, সেইখানে একটা সুযোগ তৈরি হওয়া উচিত। এবং আমি মনে করি স্থানীয় প্রশাসনেরই এখানে দায়িত্বটা সবচেয়ে বেশি। নারীকে মজুরিটা কম দেওয়া হচ্ছে ওই বিবেচনায় যে এটা ছাড়া তার অপশনস কম। বিভিন্ন ধরনের স্কিল ট্রেনিং যেগুলো খুব সহজে তারা শিখতে পারেন, কোনো হাতের কাজ বা এই ধরনের বিষয়গুলো, তাহলে বোধহয় তাদের যখন অপরচুনিটি অনেক বাড়বে, তখন কিন্তু তাদেরকে আর এই কম মজুরি দেওয়ার সুযোগ থাকবে না। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপ বলছে 2133 সালের আগে খুঁজবে না মজুরিতে নারী পুরুষের ব্যবধান। অর্থাৎ মজুরিতে লিঙ্গ বৈষম্য দূর হতে সময় লাগবে আরো 118 বছর। তাহলে বাংলাদেশে ব্যবধান দূর হবে কবে? বিশ্লেষকরা বলছেন যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং মধ্যমায়ের দেশে পরিণত হতে হলে সরকারকে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দূর করতে হবে সব ধরনের ব্যবধান। সাজিদ রাজু, সময় সংবাদ। বগুড়ার শেরপুর থেকে 20টি গ্রেনেড উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাতভর অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর গ্রামে বোমা বিস্ফোরণে 2 জন নিহত হওয়ার পর ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। এতে 20টি গ্রেনেড, 4টি পিস্তল ও 40 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরই মধ্যে ঢাকা থেকে 13 সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। গতরাতে জোয়ানপুর গ্রামের ওই বাড়িতে বোমা বিস্ফোরণে 2 ভাড়াটিয়ার মৃত্যু হয়। বোমা বানাতে গিয়ে এ বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই। সকাল 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুণী এই চলচ্চিত্র নির্মাতা দীর্ঘদিন ধরে মুখ্য গহ্বরে মোটর নিউরো রোগে আক্রান্ত ছিলেন। 2014 সালে উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রের বেলভিউ হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসকরা এ রোগের নিরাময় সম্ভব নয় জানালে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচার শেষে বেশ কয়েকদিন ধরেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার পরিচালিত চলচ্চিত্রের মধ্যে ঘাতক, পালাবি কোথায়, ম্যাডাম ফুলি, ভণ্ড ও লাল সবুজ উল্লেখযোগ্য। দর্শক, পরিচালক শহীদুল ইসলাম খোকনের লাশ উত্তরায় তার বাসায় নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সামিউল মুইদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
স্বপ্না, আমি এখন রয়েছি শহীদুল ইসলাম খোকনের যে বাসা, সেই বাসায়। আপনি ইতিমধ্যে জানেন যে আজকে সকালে শহীদুল ইসলাম খোকন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, উনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, যিনি আসলে 90-এর দশকে আসলে বাংলা সিনেমার যে অ্যাকশন ঘরানার যে চলচ্চিত্র ছিল সেই চলচ্চিত্রগুলো তিনি নির্মাণ করেছেন এবং অসংখ্য হিট ছবি, ব্যবসা সফল ছবি তিনি উপহার দিয়েছেন। আসলে আজকে এখানে আসার পর আমরা দেখতে পেয়েছি তার যে সহকর্মীরা রয়েছে বা তার সাথে যারা কাজ করছেন তারা প্রত্যেকেই একের পর এক আসছেন। এখন আমার সঙ্গে এখন রয়েছেন অভিনেতা ওমর সানি। আমি তার কাছে জানতে চাচ্ছি, সানি ভাই, আপনি যদি বলতেন আসলে খোকন ভাইকে নিয়ে কিছু। খোকন ভাইকে নিয়ে বলার তো কিছু নেই, সেটা হচ্ছে অসাধারণ একজন মানুষ ছিলেন, অসাধারণ গুণী মানুষ, যে মানুষটি চলচ্চিত্রের সাথে জড়িত সারাটা জীবন ছিল, চলচ্চিত্রকে ভালোবেসে গেছে। গত 2 বছর আগে উনি একটা বিরল রোগে আক্রান্ত হলেন। এই রোগটা হচ্ছে পৃথিবীতে 4-5 জনের আছে। তারপর থেকে উনি কষ্ট পাচ্ছেন। কষ্ট পাওয়ার পরে গত 3 মাস যাবৎ একটা হসপিটালে কোমাতে ছিলেন। আমরা অনেক চেষ্টার পরও আজকে সে ইন্তেকাল করলেন। খালি এটুকুই সবার কাছে রিকোয়েস্ট করব যে ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাকে যেখানে রাখুক না কেন ভালো রাখুক এবং শান্তিতে রাখুক। আর শিরুল, আমি এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখন আমরা এখানে জানাজাটা পড়বো একটা জোহরের পরে আমরা তার মরদেহটা নিয়ে আমরা এফডিসিতে যাব। ওখানে বাদ আসর আমরা ওখানে জানাজা হবে। তারপরে ফ্যামিলি যেটা ডিসাইড করেছে সম্ভবত উত্তরা 4 নম্বর সেক্টরে ওনাকে দাফন করা হবে। এই অবধি আমার কাছে করা আছে। আর আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। থ্যাংক ইউ। সানি ভাই, সিনেমার আসলে কতটুকু ক্ষতি হলো বলে আপনার মনে হচ্ছে বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে? এই ক্ষতির কথা তো আমি বলতে পারবো না। শহীদুল ইসলাম খোকনের মতো একজন প্রতিবাদী কণ্ঠস্বর, প্রতিবাদী মানুষ এবং একটা সৃষ্টিশীল মানুষ চলচ্চিত্রের জন্য খুব দরকার ছিল। আজকে আমরা অসহায়ের মতো দাঁড়িয়ে আছি একটি প্ল্যাটফর্মে। এই অসহায়ত্বের জায়গাটার থেকে আরেকটা মানুষ যেন ছিটকে পড়ে গেল। আর আমাদের খুব কাছের মানুষ, ফ্যামিলিগতভাবে সে অনেক একটা প্রাণী মানুষ ছিলেন, যেটা নাকি ভাষায় আমরা বলতে পারবো না। সানি ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। স্বপ্না, শহীদুল ইসলাম খোকনের বাসার কাছ থেকে ছিল আমার কাছে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। দর্শক, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের লাশ তার উত্তরার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আর সেখান থেকে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সামিউল মুইদ। বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ শ্রমিক ঐক্য পরিষদ। সকাল থেকে মিলগেটে জড়ো হতে থাকেন শ্রমিকরা। পরে পাটকলের সামনের সড়ক অবরোধ করে পথসভা করেন তারা। এ সময় সংগঠনের আহ্বায়ক সোহরাব হোসেন ও সদস্য সচিব জাকির হোসেন সহ বিভিন্ন পাটকলের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। পরে বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ধর্মঘটের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে খুলনার রাষ্ট্রায়ত্ত 7টি পাটকলের কাজ। চাকরি করি দীর্ঘদিন ধরে। আমাদের 8 সপ্তাহ বিল বকেয়া পাওনা। বাচ্চা কাচ্চা কলেজে যাইতে পারতেছে না, টাকা দিতে পারতেছি না, কিছু না, তাদের স্কুলের খরচ আমি চালাইতে পারতেছি না। দীর্ঘদিন যাবৎ মিলের উৎপাদনের অবস্থা খারাপ, পাটের কোনো অবস্থা নাই, পাট কেনার মতন তেমন কোনো উদ্যোগ সরকারের আমরা দেখতেছি না। আমাদের শ্রমিকরা না খেয়ে কাজ করতে হয়, কোনো টাকা পায় না, পয়সা পায় না, কিছু পায় না, সপ্তাহ শেষে বিলও পায় না। আজকে 9টা সপ্তাহ বাকি এবং 2 মাসের বেতন বাকি। আমাদের শ্রমিক কর্মচারীরা অনেক কষ্টে তারা জীবনযাপন করতেছে। সময় সংবাদে আরো থাকছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও কাশ্মীরে বন্যায় অন্তত 60 জনের মৃত্যু, ডুবে গেছে বিস্তীর্ণ অঞ্চল। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর তানোরে এখন উৎসবের আমেজ। ভোটারদের সমর্থন আদায়ে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন মিষ্টি কথায় নয়, যোগ্য দেখে প্রার্থী নির্বাচন করবেন তারা। আর ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য প্রস্তুত নির্বাচন কর্মকর্তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি।
রাজশাহীর তানোরে চায়ের দোকান থেকে শুরু করে 60টি ইউনিয়নের সর্বত্র এখন ভোটের আমেজ। ইউনিয়নগুলোর রাস্তাঘাট উন্নয়ন, বাড়ি বাড়ি বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ, নতুন শিক্ষা প্রতিষ্ঠা সহ সব মৌলিক চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিটা গ্রামে গ্রামে আমি সাবমার্সিবল পাম্প বসে ট্যাপ লাইন দিয়ে বাড়ি বাড়ি পানি পৌঁছাইছি। নির্বাচন যদি সুষ্ঠু পরিবেশ ভালো থাকে তে অবশ্যই আমি নির্বাচিত হব। আমি এলাকার উন্নয়নের স্বার্থে আমি সর্বরকম কাজ করে দেব। জনগণ আমাকে নির্বাচিত করলে আমি এলাকার সার্বিক উন্নয়নে আমি সশ্রেষ্ঠ ভূমিকা পালন করব। ভোটাররা বলছেন ইউনিয়নের স্বার্থে দেখে শুনে সৎ ও যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবেন তারা। কোনো দুর্নীতির ভিতর জড়িত না থাকে তাকেই আমরা নির্বাচিত করব। নির্বাচন কাছে আসলে ওরা বিভিন্ন রকম প্রলোভন দেখায়, কিন্তু নির্বাচনে যদি বিজয় লাভ করে তাহলে তারা কিছুই করে না। একজন ভালো লোক, সৎ লোক, তাকে আমরা ভোট দেব। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর পুলিশও। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা আমরা নিশ্চিত সক্ষম হব। যে কোনো সংবাদে আসুক সেটা এগেনস্টে আমরা দ্রুত পদক্ষেপ নেব। সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের যা যা দরকার সেটা আমরা করেছি এখন পর্যন্ত, এবং প্রার্থীরাকে আমরা মনোনয়নপত্র দাখিল করার সময় বলেছি যে আপনারা নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে মেনে চলবেন। কলমা, কামারগা, পাচন্দ, বাধারি, তালন্দ, সারঞ্জাই, চান্দুরিয়া এই 60টি ইউনিয়নে মোট ভোটার 1 লাখ আর চেয়ারম্যান প্রার্থী 28 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, তানোর। দর্শক, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৈরি করার জন্য ছোট্ট এই অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে। মামলা পাঠাবেন সংশ্লিষ্ট কোর্ট, যেমন ধরেন অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সাব জাজ, যে লেভেলে মামলাটি হয় উনি পাঠাবেন লিগ্যাল এইড অফিসারের কাছে। না, এটা মানে আইনেই প্রভিশন আছে, আইনগত সহায়তা আইনে প্রভিশন আছে যে মানে মূল মামলা শুরু হওয়ার আগে মধ্যস্থতা করার বিধান, মানে এটা হলো অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, মামলার ভার কমানোর জন্য। এটা অনেক আদালতে আছে। আমাদের বিদ্যমান অর্থঋণ আদালত যেটা, এই আইনে কিন্তু এই প্রভিশনটা আছে যে অর্থঋণ আদালতে আগে মামলা যাওয়ার আগে এডিআর করতে হবে বাধ্যতামূলক। ওই অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন হওয়ার পরেই যদি নিষ্পত্তি না হয় সেটা যাবে মূল আদালতে। না, দর্শক, মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সচিবালয়ে চলছে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফিং। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকায় খাস জমি লিজ নিয়ে আনারসের পাশাপাশি পেঁপে, কলা, আদা ও হলুদের সমন্বিত চাষ করছেন কৃষকরা। একই জমিতে একাধিক ফসল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন তারা। মূলধনের অভাবে ব্যাপকভাবে এসব ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে আইনি জটিলতায় তাদের ঋণ সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ি এলাকার বনাঞ্চলে শাল ও সেগুন গাছের পাশাপাশি আনারস ছাড়া আর তেমন কোনো ফসলের চাষ হতো না, কিন্তু গত কয়েক বছর ধরে আনারসের চাহিদা কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েন চাষিরা। ফলে আনারসের সঙ্গে পেঁপে, কলা, আদা ও হলুদের সমন্বিত চাষ করছেন কৃষকরা। এতে লোকসান কাটিয়ে তারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। তবে পুঁজি স্বল্পতার কারণে ব্যাপকভাবে এসব ফসল চাষ করতে পারছেন না তারা। আর সরাসরি বাজারজাতকরণ করতে না পারায় লাভের বড় একটা অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। আলু আবাদ করি, মরিচ আবাদ করি, আদা আবাদ করি, হলুদ আবাদ করি। এখন আগের মতো না, এখন একটু লাভ হয়। সরাসরি ইনপুট করতে পারি না বিদায় আমরা কম রেটে আমাদের মাল বিক্রি করতে হয়। সরকার যদি আমাদের জন্য লোন দিত তাহলে আমরা আরো লাভবান হতে পারতাম। চাষিদের কাছ থেকে বাগান কিনে লাভবান হচ্ছেন পাইকারি ব্যবসায়ীরাও। সমস্ত বাগান থেকে আমার নিম্নে 5 লক্ষ টাকা লাভ হবে। 2 লাখ টাকা পেয়ে কিনছিলাম, আমার 1.5 লাখ টাকা লাভ ছিল। পাহাড়ি বনাঞ্চলের এসব জমির মালিকানা কৃষকদের না হওয়ায় সরকারি ঋণ সহায়তা দেওয়া যাচ্ছে না বলে জানালেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তা। আমরা এর পুরো চেষ্টা করতেছি সমিতির মাধ্যমে, যাতে আমাদের এনজিও যারা আছে তাদের মাধ্যমে লোন দেওয়ার জন্য। সরকারিভাবে কি করা যায় এটা আমাদের জেলা প্রশাসক মহোদয়কে নিয়ে গেছিলাম, তিনিও বলছেন যে এটার একটা সমাধান করবেন। টাঙ্গাইলের মধুপুরের 26,530 হেক্টর কৃষি জমির মধ্যে সমন্বিত ফসলের চাষ হচ্ছে 300 হেক্টর জমিতে। সময় সংবাদ, টাঙ্গাইল।
পরিবেশ ও নদীনালা সংরক্ষণে নতুন নতুন আইন ও নীতিমালা হলেও বিভাগীয় নগরী রংপুরে আজও গড়ে ওঠেনি স্বতন্ত্র কোনো পরিবেশ আদালত। এতে করে ভুক্তভোগী মানুষ তাদের অভিযোগ জানাতে পারছেন না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিভাগীয় শহর নয়, জেলা শহরেও গড়ে তোলা দরকার এই আদালত। প্রশাসনও এ ব্যাপারে একমত। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। দেশের ৭ম বিভাগীয় নগরী রংপুরে প্রতিনিয়ত বাড়ছে বর্জ্য আবর্জনা। চিকিৎসা নির্ভর শহর হওয়ায় বাড়ছে ক্লিনিক্যাল বর্জ্য। এসব বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় ফেলা হচ্ছে যত্রতত্র। এছাড়া অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন, ইটভাটার কালো ধোঁয়া সহ নানাভাবে নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। দেখা দিচ্ছে রোগ ব্যাধি, কিন্তু এর প্রতিকার বা অভিযোগ করার কোনো জায়গা নেই এই নগরীতে। নেটওয়ার্ক অ্যানালিসিসের মাধ্যমে প্ল্যান করতে পারি কোথায় কোথায় আমাদের ডাম্পিং স্টেশনগুলো হবে, মানে ময়লা ফালানোর জায়গাগুলো আমরা নির্ধারিত করে দিতে পারি এবং কোন রুটে কালেক্ট করে ময়লাটা সংগ্রহ করে কোথায় ফালানো হবে এটা কিন্তু আমরা খুব সহজে বসে এটা প্ল্যান করে ফেলতে পারি। কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান না। পরিবেশ দূষণের প্রতিকার চাওয়ার জন্য জেলাভিত্তিক কোনো সেল না থাকার কারণে আমরা প্রতিকার সেই অর্থে চাইতে পারি না। আর পরিবেশ যে আইন আছে সেই আইনেরও দুর্বলতা গলিয়ে প্রভাবশালীরা বারবার বেঁচে যায়। 2015 সালের এপ্রিল থেকে শুধুমাত্র রংপুরে একটি মাত্র জুডিশিয়াল আদালতে পরিবেশ নিয়ে অভিযোগ করার বিধান করা হলেও তা স্বতন্ত্র কোনো আদালত নয়। জেলা দায়রা জজে বিচার চাওয়া যাবে, কিন্তু সেটা মানে সেই দায়রা জজের কম্পালসারি বিচার না যাওয়া যাবে। তিনি অন্যান্য বিচার কার্য সম্পাদন করে যদি সময় পান তিনি সেই কাজটা করবেন। বিভাগের এই শীর্ষ কর্মকর্তাও স্বীকার করলেন পরিবেশ আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা। পরিবেশ আদালত কার্যক্রম শুরু করেছে, তো আমাদের বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালতের প্রয়োজনীয়তা আছে। আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছি। আমরা আশা করি যে অচিরেই আমরা বিভাগীয় পর্যায়ে পরিবেশ আদালতে স্থাপন করতে পারবো। 2010 সালে মন্ত্রিসভায় প্রতি বিভাগ ও জেলায় পরিবেশ আদালত গঠনের অনুমোদন দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বরগুনায় কোনো গ্রিড সাবস্টেশন না থাকায় দীর্ঘ জরাজীর্ণ সঞ্চালন লাইন দিয়ে আসছে বিদ্যুৎ। এতে প্রতি মাসে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার ইউনিট অপচয় হচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, গ্রিড সাবস্টেশন করা গেলে অপচয় রোধ করা সম্ভব। আর সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিস্তারিত জানাচ্ছেন এম.এ. আজিম, ছবি তুলেছেন এস.এম. সিফাত। নদী, খাল ও বিলের মধ্য দিয়ে 68 কিলোমিটার পেরিয়ে 33 কেভি সঞ্চালন লাইন দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরগুনায় আসছে বিদ্যুৎ। দীর্ঘ এ সঞ্চালন লাইন দিয়ে 10 মেগাওয়াট বিদ্যুৎ আনতে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালন করতে হচ্ছে। মার্লিং তারের 33 কেভি লাইনে 200 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালন করায় প্রতি মাসে 3 লক্ষ ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে। তবে গ্রিড সাবস্টেশন থাকলে বরগুনায় বিদ্যুৎ আসতো 132 কেভি সঞ্চালন লাইন দিয়ে, যাতে 10 মেগাওয়াট বিদ্যুৎ আনতে মাত্র 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ সঞ্চালিত করতে হতো। এতে অ্যাম্পিয়ার 4 ভাগে নেমে আসায় লসের পরিমাণ কমে আসতো। ভান্ডারিয়া থেকে বেতাগী পর্যন্ত আমার 33 কেভি লাইনের দৈর্ঘ্য হয় প্রায় 107 কিলোমিটার, যার কারণে আমার 33 কেভি লস অনেক বেশি হয়। যদি আমাদের এখানে গ্রিড সাবস্টেশন থাকতো তাহলে হয়তো এই লসটা অনেকাংশে কম থাকতো। এবং এটাই আমাদের বিদ্যুৎ গ্রাহকদের নিকটে এবার প্রধান অন্তরায়। অবশ্য পল্লী বিদ্যুৎ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের নিয়ে সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা। পিডিবির সাথে এবং ওজুপাডিকোর সাথে যোগাযোগ করে কি ধরনের কাজ করলে এটা সমাধান হবে আমরা সে ব্যাপারে যোগাযোগ করব। বর্তমানে প্রতি মাসে 33 কেভি লাইনে 2,70,000 থেকে 3 লক্ষ ইউনিট বিদ্যুৎ অপচয় হচ্ছে, যার মূল্য 15 লক্ষ টাকা। এই লাইন দিয়ে 1 বছর বিদ্যুৎ আনতে প্রায় 2 কোটি টাকা অপচয় হচ্ছে। এম.এ. আজিম, সময় সংবাদ, বরগুনা। লক্ষ্মীপুরে 2 বোনকে ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার 4 দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিদের হুমকিতে চরম আতঙ্কে রয়েছে নির্যাতিতার পরিবার। গত 29 মার্চ রাতে মোবাইল ফোনে কল দিয়ে লক্ষ্মীপুরের কমলনগরের 2 বোনকে বাড়ির বাইরে ডেকে নেয় স্থানীয় যুবক খোকন। পরে জোর করে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে তাদের ধর্ষণ করে খোকন ও তার বন্ধু সিরাজ সহ আরও 4 সহযোগী। এই ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে থানায় মামলা করলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তবে পুলিশ বলছে অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে কোথাও কোথাও 6টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে।
কড়া নিরাপত্তায় সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পশ্চিমবঙ্গের 3 জেলা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় আজ ভোট চলছে। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের কয়েকটি কেন্দ্রে ভোট যন্ত্রে জটিলতা দেখা দেয় ভোট গ্রহণ বন্ধ রয়েছে। সবকটি আসনে ত্রিমুখী লড়াই হলেও বাম ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে বৃষ্টি ও বন্যার কারণে ভোট দিতে পারছেন না পুরুলিয়ার গ্রামবাসীরা। আসামেও আজ 65টি আসনে ভোট গ্রহণ চলছে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ 538 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দিচ্ছেন প্রার্থীরা। నియోజకవర్గాలుండగా తొలి దశలో 65 స్థానాల్లో పోలింగ్ కోసం ఎన్నికల సంఘం పటిష్ట ఏర్పాట్లు చేసింది. 12,190 పోలింగ్ కేంద్రాల వద్ద భద్రతా విధుల నిర్వహణకు 48,000 మందికి పైగా సిబ్బందిని రంగంలోకి దింపింది. తొలి దశలో మొత్తం 539 ভোট দেওয়া হয়ে গেছে, আমি সকালে দিয়ে দিয়েছি। ভোটের বিভিন্ন জায়গাতে একটু সমস্যা হচ্ছে, অন্ধকার আছে, জলের ব্যবস্থা নাই, কিছু নাই। আমাদের এখানে জঙ্গলের মধ্যে বাস করে। এমনিতে আমাদের কিছু অসুবিধা আমাদের কিছু দেখে নাই, তো তাহলে ভোট দিয়ে আমাদের কি লাভ হবে? পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও কাশ্মীরে বন্যায় অন্তত 60 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অর্ধ শতাধিক। ভারী বৃষ্টিতে তীব্র পানির স্রোতে এসব অঞ্চলে মাটির তৈরি বাড়িঘর ভেসে যায়, পানিতে তলিয়ে যায় ফসলি জমি। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র জানান, ভূমি ও ছাদ ধসেই বেশিরভাগ মানুষ মারা গেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকারী দল বন্যা দুর্গতদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করছেন। গিলজিট, বালতিস্তানেও বন্যার খবর পাওয়া গেছে। গ্রিস থেকে তুরস্কে অভিবাসীদের ফেরত পাঠানোয় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ইউরোপের ধনী রাষ্ট্রগুলো দায় এড়াতে অভিবাসীদের বোঝা তুরস্কের ওপর চাপিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বলছে, নতুন করে এত অভিবাসীদের চাপ নিতে তুরস্ক সরকার প্রস্তুত নয়। তুরস্কের দিকিলি শহরে জড়ো হওয়া এই বিক্ষোভকারীদের দাবি একটাই, তারা অভিবাসীদের ফেরত চায় না। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি গ্রিসের লেসবস উপকূল থেকে অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো শুরু হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। তুরস্ককে শরণার্থীদের ঘাঁটি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তারা। তুরস্ক একটি শান্তিপ্রিয় দেশ, কিন্তু বাইরের দেশের এত মানুষ ভিড় করতে থাকলে এই শান্তি হারিয়ে যাবে, আর আমরা তা হতে দেব না। এজন্য এখানে এসেছি, এত মানুষের দায় নিতে রাজি নই। অভিবাসীদের সাময়িক সময়ের জন্য দিকিলিতে আশ্রয় দেওয়া হলেও পরে পরিকল্পনা মোতাবেক দেশের বিভিন্ন শরণার্থী শিবিরে তাদের স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে এত অভিবাসীদের পুনর্বাসনে সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারী ও মানবাধিকার সংস্থাগুলো। আমাদের বাচ্চারা এখন স্কুলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ সেখানে সর্বত্র শুধু শরণার্থীদের ভিড়। ভয় লাগে যদি কেউ আমার বাচ্চাকে নিয়ে যায়। নিজ দেশে এত ভয় নিয়ে থাকতে চাই না। তুরস্ক ইতোমধ্যে কয়েক লাখ অভিবাসী আশ্রয় দিয়েছে। গ্রিস থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়ায় সেই সংখ্যা বেড়েই চলছে। এমন অবস্থায় অভিবাসীদের শৃঙ্খলার মধ্যে রাখতে সীমান্তবর্তী খালি স্থানগুলোয় নিবন্ধন কেন্দ্র স্থাপনের কথা থাকলেও তার কোনো অগ্রগতি নেই। তাই অভিবাসীরা তুরস্কের কাছ থেকে কেমন ব্যবহার পাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। অভিবাসীদের বোঝা তুরস্কের ওপর চাপিয়ে দেয়াকে অন্যায় বলেও মন্তব্য করেন অভিবাসী সংহতি সংস্থার এই কর্মকর্তা। তুরস্কে ইতোমধ্যে আশ্রয় নেওয়া শরণার্থীরা বৈধ কাগজপত্র ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা শুরু করেছে। আরো মানুষ আসছে। এত মানুষের দায় নিতে গেলে একদিন আমরাই ভেঙে পড়ব। যুদ্ধ, সহিংসতা, দারিদ্র্য, রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতি বছর অসংখ্য মানুষ সচ্ছল, নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনের আশায় ইউরোপে পাড়ি জমায়। কিন্তু ইউরোপ তার সব দরজা বন্ধ করে দেয়ায় অভিবাসীদের প্রধান আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে তুরস্ক, যদিও দেশটি এত মানুষের বোঝা নিতে এখনো প্রস্তুত নয়। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর। ব্যাট বলের লড়াইয়ে বেশ উপভোগ্য ছিল এবারের টি-20 বিশ্ব আসর। তামিম, কোহলি, রুটের ব্যাট যেমন হেসেছে, তেমনি স্যান্টনার, বাদরি, মুস্তাফিজরাও তাদের বোলিং দাপটে বিনোদন দিয়েছেন দর্শকদের। পরিসংখ্যানের পাতায় কেমন ছিল এবারের ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স? এবারের প্রতিবেদনে থাকছে তারই বিস্তারিত। উপমহাদেশের কন্ডিশন আর ভারতীয় উইকেট, ব্যাটিং স্বর্গে রান উৎসব হবে সেটাই স্বাভাবিক, হয়েছেও তাই। ব্যাটসম্যানদের দুহাত ভরে রান উপহার দিয়েছেন বোলাররা। দলীয় সংগ্রহের ক্ষেত্রে 4টি 200-র বেশি রানের ইনিংস দেখেছে ক্রিকেট বিশ্ব, যার মধ্যে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের রেকর্ডময় এক ম্যাচেই 2 ইনিংস মিলিয়ে 459 রান দেখেছেন দর্শকরা।
ব্যক্তিগত রানের তালিকায় সবার উপরে রয়েছেন বাংলাদেশের গর্ব তামিম ইকবাল। সুপার 10-এ বাংলাদেশের মিশন শেষ হলেও 6 ম্যাচে ক্যারিয়ার সেরা 103 রানের একটি অপরাজিত ইনিংস সহ এই টাইগার ব্যাটসম্যান করেছেন মোট 295 রান। 5 ম্যাচে 273 রান নিয়ে তারপরই আছেন ভারতীয় রান মেশিন বিরাট কোহলি। স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্ট সেরার ট্রফিও তার হাতেই শোভা পাচ্ছে। আর 6 ম্যাচে 249 রান নিয়ে এই দৌড়ে তৃতীয় হয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠা জো রুট। উপমহাদেশীয় কন্ডিশন বলে কথা, বোলাররা সাফল্য পেলে তার মধ্যে স্পিনারদের রাজত্বই বেশি থাকবে বলে যারা বিশ্বাস করেন তাদের একেবারে নিরাশ করেনি এবারের আসর। কারণ উইকেট শিকারীর তালিকার শীর্ষে প্রায় সবাই ছিলেন স্পিনার। 7 ম্যাচে 12 উইকেট পকেটে পুরে সেরা উইকেট শিকারী আফগানিস্তানের মোহাম্মদ নবী। তারই সতীর্থ রাশিদ খান সমান ম্যাচে 11 উইকেট নিয়ে রয়েছেন দ্বিতীয় অবস্থানে। আর আসরের ভয়ঙ্কর স্পিন জুটি নিউজিল্যান্ডের স্যান্টনার ও ইশ সোধি 5 ম্যাচ করে খেলে সমান 10টি উইকেট নিয়ে হয়েছেন তৃতীয়। 7 ম্যাচে 10 উইকেট নিয়ে তাদের অবস্থানে ভাগ বসিয়েছেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে 1 ম্যাচে 22 রানে 5 উইকেট নিয়ে আসরের সেরা বোলিং ফিগারের পাশাপাশি 3 ম্যাচে 9 উইকেট নিয়ে চতুর্থ সেরা বোলার টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। স্ট্রাইক রেটের দিক থেকে ধুমধারাক্কা ক্রিকেটে ব্যাটিংয়ে 360 স্ট্রাইক রেট নিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার পিটার নেভিল। নেদারল্যান্ডসের মুদাসসার ভুকারি 280 স্ট্রাইক রেট নিয়ে দ্বিতীয় ও আয়ারল্যান্ডের ম্যাকবেইন 275 স্ট্রাইক রেট নিয়ে রয়েছেন তৃতীয় অবস্থানে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর ইসলামপুরে মসজিদে এক মুয়াজ্জিন খুন, হাত পা বাঁধা লাশ উদ্ধার, কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সব ধরনের জরিপ কাজ শেষ। সংশোধনীতে দৈর্ঘ্য বাড়ানোর প্রস্তাব, এপ্রিলেই মূল নির্মাণ কাজের উদ্বোধন। বাধ্যতামূলক হলেও দক্ষ শিক্ষকের অভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কাজে আসছে না আইসিটি শিক্ষা, উদ্বিগ্ন অভিভাবকরা। সমস্যা সমাধানের আশ্বাস অধিদপ্তরের। মজুরি সমতার দিক থেকে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশের নারীরা। সুষম উন্নয়ন নিশ্চিতে সব ধরনের বৈষম্য দূর করার দাবি নারী অধিকার কর্মীদের। এবং পশ্চিমবঙ্গে 18টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। মাওবাদী অধ্যুষিত 3 জেলায় কঠোর নিরাপত্তা, আসামেও চলছে ভোট। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়ের।